প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 9-এর ইতিহাস ও পরিবেশ চর্চা বইটা থেকে প্রথম চ্যাপ্টারটা পড়বো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই চ্যাপ্টারটা অনেক বড়, তাহলে এটাকে আমি ভেবেছি 3টে পার্টে পড়াবো। আজকে পার্ট 1 দেখো, ভূমিকা। আধুনিক সভ্যতার যাত্রাপথের গুরুত্বপূর্ণ মোড় মানে টার্নিং পয়েন্ট হলো ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দ। ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দ, একদম মনে রাখতে হবে। এই বিপ্লব স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্রের অবসান ঘটায়। ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন। এই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা, সাম্য, মৈত্রীর আদর্শ প্রচারিত হয়। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স ছিল প্রকৃতি অর্থে এক রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। ফরাসি সমাজ কাঠামোর গরিষ্ঠ অংশ, তৃতীয় সম্প্রদায়, থার্ড স্টেট ছিল সবচেয়ে বেশি অবহেলিত ও শোষিত। দৈব রাজতন্ত্রের ধারণা প্রচার করে রাজারা স্বৈরাচারী হয়ে ওঠেন। স্বৈরাচার, ত্রুটিপূর্ণ অর্থনীতি, সামাজিক ক্ষমতার বৈষম্য, সম্পদ বন্টনে অসাম্য প্রভৃতির বিরুদ্ধে দার্শনিকরা সরব হন। অভিজাতারাও রাজার বিরোধিতা শুরু করেন। স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন ঘটে। ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করে। এবার দেখো, রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর হিসেবে ফ্রান্স কিরকম? অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল রাজতান্ত্রিক, মানে রাজারা শাসন করতো। রাজা আমাদের মতো নয়, গণতন্ত্র নয়, কিন্তু রাজতান্ত্রিক। রাজাই হচ্ছে সবকিছু, কোনো জনগণের ভোট ফোট কিছু না। রাজা বংশানুক্রমে রাজা হতো। ফরাসি রাজা চতুর্দশ লুই রাজতন্ত্রকে এক রাজনৈতিক কারাগারে রূপান্তরিত করেন। কিভাবে? রাজা ত্রয়োদশ লুই তার মন্ত্রী কার্ডিনাল রিশলুর হাত ধরে ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উদ্ভব করে। স্বৈরাচারী রাজা চতুর্দশ লুই বলেন, আমিই রাষ্ট্র। আরও কি? রাজকর্মচারীদের সীমাহীন অনাচার, দুর্নীতি ও স্বজন পোষণের ফলে শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যায়। ফরাসি শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীগণ। তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রজাদের উপর অত্যাচার চালায়। তাদের অর্থ আদায়কারী ভূমিকায় ক্ষুব্ধ হয়ে প্রজা সাধারণ তাদেরকে অর্থলোলুপ নেকড়ে উপাধি দেয়, মানে শুধু অর্থলোলুপ নেকড়ে। ভাবো, ফ্রান্সের আইনবিধি ছিল জটিল ও ত্রুটিপূর্ণ। সারা দেশে একই রকম আইনবিধির প্রচলন ছিল না। কোথাও জার্মান, কোথাও রোমান আইন ছিল। এভাবে ফ্রান্সে প্রায় 400 রকমের আইন চালু ছিল। রাজা ছিলেন লোক্স রেক্স বা সাক্ষাৎ আইন, রাজা যা বলবে তাই, লোক্স রেক্স বা সাক্ষাৎ আইন। পঞ্চদশ লুই ঘোষণা করেন, প্রজাদের শাসন করার প্রয়োজনীয় আইনগুলি স্বাধীনভাবে প্রণয়ন করার ক্ষমতা একমাত্র রাজার আছে। দাম্পিক রাজা ষোড়শ লুই নিজের ইচ্ছাকে আইন বলে ঘোষণা করেন। ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিতে ভরা। অভিজাতরা বিচারকের পদ অর্থের বিনিময়ে সরকারের কাছ থেকে কিনে নিত। তাহলে বোঝো যে পয়সা দিয়ে যারা বিচারকের পদ কিনতো তারা কেমন বিচার করবে? পয়সা নিয়ে বিচার করবে। এক কথায় ফরাসি বিচার ব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র। লেত্রো দা ক্যাশে, হ্যাঁ তোমাদের প্রশ্ন আসবে, লেত্রো দা ক্যাশে নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত। আবার লেত্রো দা গ্রেস জারির মাধ্যমে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়া যেত। অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ। বুর্ব রাজাদের নেতৃত্বে পরিচালিত ফরাসি সরকার অর্থনীতিকে দুর্বল করে ফেলে। বৈষম্যমূলক কর ব্যবস্থা দেখে পরবর্তী সময় ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অব নেশনস গ্রন্থে তৎকালীন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেন। সমগ্র ফ্রান্সে মোট সম্পদের শতকরা 95 ভাগের মালিক ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা। অপরদিকে ফ্রান্সের মোট শতকরা 5 ভাগ সম্পদের অধিকারী ছিল তৃতীয় সম্প্রদায়। অথচ তাদের কাছ থেকে শতকরা 95 ভাগ রাজস্ব আদায় করা হতো। গরিবদের কাছ থেকে বেশি রাজস্ব। অষ্টাদশ শতকের শেষ পর্বে ফ্রান্সের রাজতন্ত্রের চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়। এর 3টি কারণ ছিল। ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের আমলে শুরু হওয়া স্পেনের উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স যোগ দেয়। এটা ছিল 1702 থেকে 1713 খ্রিস্টাব্দ। রাজা পঞ্চদশ লুইয়ের আমলে ফ্রান্স অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে 1740 থেকে 1748 খ্রিস্টাব্দ এবং সপ্ত বর্ষব্যাপী যুদ্ধ, একটা বিশাল ব্যাপার, এই যে সপ্ত বর্ষব্যাপী যুদ্ধ যেটা ছিল 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ, যার প্রভাব আমাদের দেশেও কিন্তু পড়েছিল। পরে ষোড়শ লুইয়ের আমলে ইংল্যান্ডকে জব্দ করার লক্ষ্যে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে 1778 খ্রিস্টাব্দ। এই 4টি যুদ্ধে ফ্রান্সের 400 কোটি লিভর অর্থ খরচ হয়, ওদের দেশের টাকা লিভর অর্থ খরচ হয়। মুদ্রাস্ফীতির জেরে প্রশাসনিক খরচ বেড়ে যায়। ফরাসি রাজাদের মধ্যে চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ লুইয়ের বিলাসিতা প্রবাদে পরিণত হয়েছিল। ভার্সায় রাজপ্রাসাদ হয়ে উঠেছিল বিলাস ব্যাসনের ইন্দ্রখনি। রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী ম্যারি অ্যাতোয়ানের, মানে তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজকন্যা।
500 জন নিজস্ব সহচরী ছিল। অষ্টাদশ শতকের শেষ দিকে রাজা ষোড়শী এক চরম অর্থনৈতিক সংকটে পড়েন। তার আয়ের চেয়ে ব্যয় ছিল বেশি। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে শস্যহানি ঘটে, জিনিসপত্রের দাম বেড়ে যায় আকাশ ছোঁয়া, ফলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার অন্ত ছিল না, মানুষ খেতে পাচ্ছিল না, এমন অবস্থা দাঁড়ায়। কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। ফরাসি রাজা চতুর্দশ লুই ইচ্ছে মতো প্রজাদের উপর কর চাপানোর নিয়ম চালু করেন। রাজাদের হয়ে কর স্থাপন ও তা আদায়ের কাজ করত ফার্মিয়ের জেনারেল। ফরাসি সমাজে প্রথম দুই শ্রেণী অর্থাৎ যাজক ফার্স্ট এস্টেট ও অভিজাতরা সেকেন্ড এস্টেট ছিল সুবিধাভোগী। 23 চুক্তি 1561 খ্রিস্টাব্দে যাজকরা তাদের ভূ সম্পত্তির জন্য প্রথা মতো সরকারকে নিয়মিত কর দিত না, তারা কেবল ইচ্ছে মতো দান ও দেসিম নামক কর দিত। কি দিত? ইচ্ছে মতো দান, যদি ইচ্ছা হয় দিলা, আর দেসিম নামে কর দিত। অভিজাতরা কর দিত, যদিও তাদের অনেক ছাড় ছিল। অপরদিকে ফরাসি সমাজের গরিষ্ঠ অংশ ছিল তৃতীয় শ্রেণী, তারা ছিল সমস্ত সুবিধাহীন, অথচ তাদের কাছ থেকে সমস্ত কর আদায় করা হতো। ফ্রান্সের ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত ছিল। প্রবাদ ছিল, দ্য নোবেলস ফাইট, দ্য ক্লার্জি প্রেস অ্যান্ড দ্য পিপুল পে, অর্থাৎ অভিজাত শ্রেণী যুদ্ধ করে, যাজক শ্রেণী প্রার্থনা করে এবং সাধারণ শ্রেণীর মানুষ কর দান করে। অভিজাত ও উচ্চ বুর্জুয়াবাদে অন্যান্য ফরাসিদের কাছ থেকে আদায় করা হতো তেই নামে কর। তেই করের পরিমাণ ঠিক করতেন রাজা। তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের কাছ থেকে আদায় করা হতো কপিতাসিও কর। এটি ছিল আসলে উৎপাদন ভিত্তিক আয়কর। স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর আয়কর ছিল ভ্যান্টিয়াম। লবণের উপর নির্ধারিত কর ছিল গ্যাবেল। মূলত দরিদ্র ফরাসিবাসীর উপরই এইরকম করের বোঝা চেপেছিল। বেগাশ্রমের নাম ছিল করভি। ভোগ্যপণ্য বিশেষত মদ ও তামাকজাত পণ্যের উপর নেওয়া হতো কর ছিল এইডস, এইডস বা AIDS, এইডস। চার্চকে দিতে হতো দিন বা টাইড নামে কর। উৎপাদিত ফসলে 10 ভাগের 1 ভাগ হিসেবে এই কর দিতে হতো। দেখো, একদম রাজাকে দিতে হতো, চার্চকে দিতে হতো, আবার সামন্ত প্রভুদেরও দিতে হতো। কেমন দেখো, সামন্ত প্রভুকে দেওয়া কর অর্থাৎ সামন্ততান্ত্রিক কয়েকটা অধিকার ছিল। জীবজন্তু ও মাছ শিকার করার অধিকার, দ্রোয়া দা কলবিয়ে এ দ শ্বাস, পথ, সেতু ও খেয়াঘাটের উপর নির্ধারিত কর পেঁয়াজ। সামন্ত প্রভুর কলে গম, জব ভাঙানো বা মদ তৈরির জন্য উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ বানালিতে দিতে হতো। বানালি ম্যানরের ভূমি চাষের জন্য কৃষকরা সামন্ত প্রভুকে কয়েকটি কর দিত, যথা সাধারণ মুদ্রায় দেওয়া বাৎসরিক খাজনা, শস, উৎপাদিত ফসলে দেওয়া কর, সপার, এবং মৃত্যু হলে বা জমি বিক্রয় করলে কৃষকরা সামন্ত প্রভুকে ল দে ভত নামে কর দিতে বাধ্য ছিল। দেখো, ল দে ভত, এটাও একটা কর। প্রশাসনে নিযুক্ত কর্মচারীরা রাজার এস্টেট বা খাস সম্পত্তি থেকে কর আদায় করত। পরোক্ষ কর আদায় করতে ত্রেত এলু নামে কর্মচারীরা, ত্রেত আর এলু। ত্রেতরা সরাসরি এবং এলুরা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মিলে রাজস্ব আদায় করতেন। মানে একদম বাজে অবস্থা ছিল। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো। অষ্টাদশ শতকে ফরাসি সমাজ 3টি স্তর বা সম্প্রদায়, যাতে বলা হয় স্টেট, তে বিভক্ত ছিল। ফরাসি সমাজে প্রথম সম্প্রদায়ভুক্ত যাজকরা ছিল প্রবল প্রতাপশালী। তারা বিশেষ কিছু রাজনৈতিক ও বিচার বিভাগের সুবিধা পেত। যাজকরা ছিল আইনের ঊর্ধ্বে। এরা শহর ও গ্রামের স্থাবর সম্পত্তির মালিকানা ভোগ করত। সুবিশাল সম্পত্তি ভোগ করলেও কন্ট্রাক্ট অফ পেইসি নামে এক চুক্তি অনুসারে তারা কেবল ফরাসি রাজাকে এক স্বেচ্ছাকর দিত। প্রায় 1,20,000 ফরাসিবাসী যাজক সম্প্রদায়ভুক্ত ছিল। যাজকদের আবার উচ্চতর ও নিম্নতর দুটি ভাগ ছিল। উচ্চ যাজকরা বিলাসিতা ও আমোদ প্রমোদে দিন কাটাতেন। নিম্নতর যাজকদের জীবনযাত্রা ছিল খুবই সাদামাটা। এবার দেখো, ওয়াশিয়ার রেজিম জিনিসটা কি? ওয়াশিয়ার রেজিম এর অর্থ হলো পূর্বতন সমাজ। এস্টেট জেনারেলের আহ্বানের মধ্যে দিয়ে এই কথাটির ব্যবহার শুরু হয়। ফরাসি সংবিধান সভার প্রথম দিকের বেশ কিছু অনুশাসনে পূর্বেকার অবস্থা এই আখ্যাটির উল্লেখ মেলে। ফরাসি সংবিধান একটি ধারাতেও বলা হয় পূর্বতন সমাজের কোনো চিহ্ন রাখা যাবে না, অর্থাৎ ফরাসি বিপ্লবে পূর্বেকার সমাজ ব্যবস্থাকে ওশিয়ার রেজিম বলে উল্লেখ করা হয়েছে। ওশিয়ার রেজিম কি? ওশিয়ার রেজিম এক কথা বলতে গেলে ফরাসি বিপ্লবে পূর্বেকার সমাজ ব্যবস্থাকে ওশিয়ার রেজিম বলে। এবার দেখো, ফ্রান্সের মোট জনসংখ্যা শতকরা 1.3 ভাগ ছিল অভিজাতরা। অভিজাতরা প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল। অভিজাত পরিবারে জন্ম নেওয়া জন্মসূত্র অভিজাত নামে পরিচিত হতো। এরা সাবেকি অভিজাত, দরবারি অভিজাত, অশীধারী অভিজাত, নোবেলিটি অফ সোর্ড, যাদের সোর্ড রাখার ক্ষমতা ছিল, নামেও পরিচিত ছিল। এরা জন্মসূত্রে অভিজাত হওয়ার গর্ববোধ করত।
এদের সংখ্যা ছিল মাত্র 4000। অর্থ জোগাড়ের লক্ষ্যে পূর্ব বংশের রাজারা তুচ্ছ দামে প্রশাসনিক পদ বিক্রি করতেন। আর যাদের পয়সা আছে এই পদ তারা কর্মসূত্রে বা পোশাকি অভিজাতের নামে পরিচিত, তারা কিনে নিতে, যারা কিনতো তাদের কর্মসূত্রে বা পোশাকি অভিজাত বলা হতো। পোশাক ছিল এদের আভিজাত্যের প্রতীক, তাই এরা পোশাকি অভিজাত নামে পরিচিত ছিলেন। রাজার সভাসদ হিসেবে অভিজাতরা বিশেষ ভাতা, পেনশন বা পুরস্কার পেতেন। মোট জনসংখ্যা শতকরা 97%-এরও বেশি ফরাসিবাসীকে নিয়ে গড়ে ওঠা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল উচ্চ, মধ্য ও নিম্ন বুর্জোয়া, কৃষক, শ্রমিক প্রমুখ। ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত 2.5 কোটির মধ্যে 2,40,00,000 ফরাসিবাসী ছিল তৃতীয় শ্রেণীভুক্ত। বুর্জোয়া শ্রেণী আবার উচ্চ, মধ্য, নিম্ন 3 ভাগে বিভক্ত ছিল। দ্রব্যমূল্য কমা বা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে এদের আয় কমতো বা বাড়ত। বুর্জোয়ারা প্রচুর অর্থের মালিক হলেও সমাজে তেমন মর্যাদা পেতেন না। এবার থার্ড এস্টেট সম্পর্কে জানো। পঞ্চদশ শতকের শেষে ফ্রান্সের থার্ড এস্টেট কথাটির প্রচলন ঘটে। যাজক ও অভিজাতরা বাদে সমগ্র ফরাসি জাতি ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের প্রায় 2,40,00,000 লোক এর অন্তর্ভুক্ত ছিল। অষ্টাদশ শতকে ফ্রান্স ছিল আসলে একটি কৃষি নির্ভর দেশ। সমগ্র ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা 80%-এরও বেশি ছিল কৃষক শ্রেণী। এই কৃষকদের মধ্যে শতকরা 5% ছিল ভূমিদাস। ফ্রান্সের কৃষক সমাজের মধ্যে বেশ কয়েকটি ভাগ ছিল, যাতে স্বাধীন কৃষক, বর্গা বা ভাগ চাষী, প্রান্তিক, স্বাধীন কৃষক, ভূমিদাস বা সার্ভ। ফ্রান্সের শ্রমজীবী মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। এদের বেশিরভাগই শহরে বাস করত। খেটে খাওয়া শ্রমিক, সা কুলোত, প্রা নু সহ নানা নামে পরিচিত ছিল। শহরের শ্রমজীবী শ্রেণীর মধ্যে নানা ধরনের শ্রমিক ছিল, যেমন রোজ মজুর, মালি, কমিশন এজেন্ট, ভিস্তিওয়ালা, পরিচালক, পাচন, কোচোয়ান। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এদের কাজ করতে হতো, অথচ পরিশ্রম অনুযায়ী বেতন পেত না। একজন শ্রমিক দিনে যা আয় করত তার শতকরা 75% রুটি কিনতে চলে যেত। হেরিং মাছ, শুটকি মাছ এবং সাদা পনির দিয়ে তাদের পেটের খিদে মেটাত। শ্রমিকরা খাদ্য, পোশাক ও বাসস্থানের প্রয়োজন মেটানোর ক্ষমতা ছিল না, তাই অনেক শ্রমিক পরিবার ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন চালাতো। মানে কি বাজে অবস্থা ছিল একবার ভাবো। এবার দেখো বুর্জুয়াসি এই শব্দটা কোথা থেকে এসছে। বুর্জুয়াসি বলতে ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীভুক্ত বুর্জুয়াদের বলা হয়েছে। বার্গার শব্দ থেকে বুর্জুয়া শব্দের উৎপত্তি হয়েছে। এবার সাকুলত কি? কুলোত বলতে বোঝায় যারা ব্রিচেস বা লম্বা মোজা পরে না। এই মোজা পরার ক্ষমতা ফ্রান্সের শহরগুলির দরিদ্র বাসিন্দাদের ছিল না। মোজা কি পরবে? খাবারই পেত না, ভিক্ষা করতে হতো, মোজা কি পরবে? তাই তারা শ্লেষাত্মক ভঙ্গিতে নিজেদের সা কুলোত বলে পরিচয় দিতেন। প্রকৃত অর্থে শহরের খেটে খাওয়া মানুষের সা কুলোত নামে পরিচিত ছিল। দিনমজুর, পত্রবাহক, মুটে, জলের ভিস্তি, কাঠুরে, বাগানের মালি, দোকানের কর্মচারী, গৃহবৃত্ত, রাজমিস্ত্রি প্রমুখ ছিল সা কুলোত শ্রেণীভুক্ত। আজকে এ পর্যন্ত। এরপরে নেক্সট ভিডিও দেখা হবে। এটা ভালো করে শুনবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।